আইডি হ্যাকে জড়িত পরিবারতন্ত্র কায়েমকারীরা উত্তরের জনসভায় জামায়াত আমির। বাংলাদেশে বিশ্বাস করে না জামায়াত, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। জামায়াতের ইশতেহারে নেই অর্থনৈতিক উন্নয়নের স্পষ্ট বার্তা ও নারীর কর্মঘণ্টা ইস্যুর ব্যাখ্যা। বাস্তবায়ন কঠিন হতে পারে বলছেন বিশ্লেষকরা। নারীদের নিয়ে কি চিন্তা ভাবনা এই জায়গাটা স্পষ্ট করা দরকার। উৎপাদন বৃদ্ধিটাকে ধারাবাহিকভাবে ধরে রাখতো, সেটা তারা কিভাবে করবেন আমি জানি না। গাজীপুর, ঝিনাইদহ, চাঁদপুরে নির্বাচনী অফিস ভাঙচুর সহ হামলার অভিযোগ, আহত 13। যশোরে জামায়াতের নারী কর্মীদের হেনস্থায় বিএনপির 7 কর্মীর বিরুদ্ধে সমন। ভোট কেন্দ্র এলাকা ভিত্তিক 3 ধরনের নিরাপত্তা। মেট্রোপলিটনে আইন শৃঙ্খলা বাহিনীর 18 সদস্য, অন্যান্য কেন্দ্রে 5 জন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত লোকবল। পীরের নির্দেশে পর্দা স্বাধীন বাংলাদেশে কখনোই ভোট দেননি চাঁদপুরের রূপসা দক্ষিণের নারীরা। প্রথমবারের ভোট দিতে মুখে অনেকেই। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি জানসিন জুথিকা। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সারা দেশে মুক্তির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জীবন দিয়ে নারীদের সম্মান ও নিরাপত্তা রক্ষার অঙ্গীকার করেন তিনি। বলেন, রাজা কিংবা সাধারণ জনগণ সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার উত্তরাঞ্চলে 5টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। দেখুন হাসিব বিল্লাহর প্রতিবেদনে। নির্বাচনী উত্তাপে 11 দলীয় জোটের এই সমাবেশ আমরেশমের নগর রাজশাহীতে যোগ করেছে নতুন মাত্রা। সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে আসা খণ্ড খণ্ড মিছিলের স্রোত এসে মিলিত হয় রাজশাহীর মাদ্রাসা ময়দানে। দুপুর গড়াতেই জনসমুদ্রে রূপ নেয় সভাস্থল। বিকেল 3টার দিকে সভামঞ্চে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যে বলেন, পরিবর্তনের পক্ষে তরুণ ও নারীদের উত্থান শুরু হয়ে গেছে। প্রশ্ন রাখেন, এতদিনের মজলুমরা কিভাবে বদলে গেল। বিভিন্ন জায়গার দখলদারিত্ব নিতে গিয়ে নিজেদেরই 234 জন শেষ। তারপরে এখন আমাদেরকে খুন করা শুরু হয়েছে। এরপরে আমাদেরকে এখন গালি দেওয়া শুরু হয়েছে। যাদের মানুষ মারা গেল, যারা চাঁদাবাজি করে না, যারা কাউকে কষ্ট দেয় না, যারা দুর্নীতি করে না, যারা মামলা বাণিজ্য করে না, যারা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষকে হয়রান করে না, তাদেরকে এখন বলা হচ্ছে জালেম। বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ পরিচালনার সুযোগ পেলে ধর্ম বর্ণ নির্বিশেষে মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। এদেশে কোনো আধিপত্যবাদী রাজনীতি আর চলবে না। হ্যাঁ, আমাদের প্রতিবেশী সহ সারা দুনিয়ার সাথে আমাদের চমৎকার সম্পর্ক থাকবে। সেই সম্পর্ক হবে সমতা এবং মর্যাদার ভিত্তিতে। পরে বিকেলে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, লুটেরাদের পাচার করা টাকা ফেরত আনা হবে। ইনসাফের ভিত্তিতে এলাকা ভিত্তিক অর্থ বন্টন করা হবে। যারা তখনও চাঁদাবাজি করতো এখনো করে, 12 তারিখ দেশের মানুষ 12.5 কোটি ভোটার, তাদের জন্য 12.5 কোটি লাল কার্ড তৈরি করে রেখেছে। এর আগে দুপুর 2টায় রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। আল কোরআনের জীবন বিধান ইসলামী জীবন বিধান। বক্তব্যে ধনী গরিব সবার জন্য সমান বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। এমন বিচার ব্যবস্থা আমরা চাই যে বিচারে একজন সাধারণ মানুষের কোনো অপরাধ করলে যে শাস্তি হবে বিচারের আওতায় এনে। যদি দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রেসিডেন্ট একই অপরাধ করেন, বিচার তাকে ছাড় দিয়ে কথা বলবে না। এর আগে সকালে পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার জনস্রোত এসে মিলিত হয় জেলার সরকারি কলেজ মাঠে। সভায় আমের সংরক্ষণাগার তৈরি সহ কৃষি শিল্পের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আগামী দিনে রাজশাহী থেকে সোনা মসজিদ পর্যন্ত 6 লেন রাস্তা। দুপুরে সভামঞ্চে এসে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। যুবকদের হাতে অপমানের বেকার কার্ড নয়, বরং মর্যাদার কাজ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সকল জায়গায় আজকে মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে,
ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে, ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। এ সময় সবার আগে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। সারাদিন 11 দলীয় জোটের প্রতিটি নির্বাচনী জনসভায় নারীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এসব সভায় নারীদের সম্মান এবং নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছেন জামায়াত আমির। এছাড়া নারীদের কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি সন্তান জন্ম দেওয়ার 2 বছর পর্যন্ত কর্মঘণ্টা কমানোর যে আশ্বাস, সেটি কর্মজীবী নারীদের কতটা আকৃষ্ট করবে তা প্রমাণ হবে ব্যালট বাক্সে। সকল শিশুর জন্য আমাদের অঙ্গীকার। এর আগে বেলা 11:30টার দিকে নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। বক্তব্যে নারীদের মাস্টার্স পর্যন্ত পড়াশোনা ফ্রি করার প্রতিশ্রুতি দেন তিনি। নারীদের জন্য আমাদের অঙ্গীকার, মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। যে মায়ের যে বাবার সামর্থ্য আছে তারা তাদের সন্তানকে লুক আফটার করবে, যার নাই ইনশাআল্লাহ রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব নেবে। নওগাঁ সহ প্রতিটি জনসভায় জামায়াত আমির বলেন, পরিবারতন্ত্র নয়, রাজার ছেলে রাজা নয়, শ্রমিকের সন্তানও প্রধানমন্ত্রী হতে পারবে, এমন বাংলাদেশ গড়ে তোলা হবে। হাসিব বিল্লাহ, এখন। গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক সহ নানা কর্মসূচিতে ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। পাশাপাশি রয়েছে পাল্টা অভিযোগও। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নির্বাচনী গণসংযোগে নেমে বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, একটি দল বাংলাদেশেই বিশ্বাস করে না, তাদের দিয়ে দেশের উন্নতি হবে না। এটা হচ্ছে নৈতিকতার প্রশ্ন। আমার দেশ বাংলাদেশ, আমি স্বাধীন দেশে আমি বিশ্বাস করি। এই দেশে যে বিশ্বাস করে না, সে আমার দেশের উন্নতি করবে কেমন করে? খুলনায় নির্বাচনী ইস্তেহার ঘোষণার সময় খুলনা 5 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, পানির স্রোতের মতো কালো টাকা বিলানো হচ্ছে। এ সময় তিনি নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন। আমরা এখন একটু সংশয় প্রকাশ করছি আজকে। সংশয় এই কারণে যে নির্বাচনের এখনো 1 সপ্তাহ বাকি, এখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসনের প্রার্থীদের উপরে হামলা করা হচ্ছে। কক্সবাজারে নির্বাচনী জনসভায় যোগ দেন 11 দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাহিদ ইসলাম ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় নাহিদ ইসলাম নতুন জালেমদের আসন্ন নির্বাচনের মাধ্যমে রুখে দেওয়ার কথা জানান। আর নির্বাচনে কারচুপি হলে জনগণ তা রুখে দিবে বলে জানান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনে যদি কারচুপি হয়, কোনো ষড়যন্ত্র হয়, তাহলে এই জাতি সেটাকে রুখে দেবে, এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেবে না। তারাই নতুন জানেন, যারা 5ই আগস্টের পরে নতুন করে জমি দখল শুরু হয়েছে, যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে, যারা কথিত বন্ধু রাষ্ট্রকে তোষণের নীতি নিয়েছে, তারাই বাংলাদেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। এদিকে কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী গণসংযোগ চালান বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি ধানের শীষে ভোট চান। ঝালকাঠিতে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম জানান, 5 আগস্টের পর ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিলেও ক্ষমতার মোহে একটি দল সেই ঐক্য থেকে বের হয়ে গেছে। যখন সারা জাগালো, তখন আল্লাহ মাফ করুক, তখন দেশ প্রেমিকের পরিবর্তে, ইসলাম প্রেমিকের পরিবর্তে ক্ষমতা প্রেমিকরা এখানে সবল দিয়ে ওনাকে শিখবে। এছাড়া সারা দেশে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র সহ বিভিন্ন জোটের প্রার্থীরা। সাদ ইসলাম শামস, এখন। জামায়াতের ইসলামের ইশতেহারে মানবিক বাংলাদেশ ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরা হলেও নেই অর্থনৈতিক উন্নয়নের স্পষ্ট বার্তা। নারীর ক্ষমতায়ন নিয়েও আরও ব্যাখ্যা থাকা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যথায় এই ইশতেহার বাস্তবায়ন করা কঠিন হবে বলে জানান তারা। শাহাদাত অব্রের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উত্তরবঙ্গকে ইনশাল্লাহ আমরা কৃষি শিল্পের রাজধানী হিসাবে গড়ে তুলব। তখন কর্মসংস্থান যেমন হবে, সারা দেশ উপকৃত হবে। সকল পরিবারের মাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে আমরা এই নারীদেরকে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি।
নির্বাচন এলেই ইস্তেহার ঘোষণা দেশের রাজনীতিতে একটি চেনা ও পুরনো রীতি। ভোটারদের মনোযোগ আকর্ষণ এবং ক্ষমতায় গেলে কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে তার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরে রাজনৈতিক দলগুলো তাদের ইস্তেহারের মাধ্যমে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার ঘোষণার এই ধারা প্রচলিত। তবে বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় সেই পুরনো কাঠামোর বাইরে গিয়ে দলগুলো কতটা নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি আর বাস্তবসম্মত প্রতিশ্রুতি হাজির করতে পারছে, সেদিকেই এখন দেশের মানুষের দৃষ্টি। গত বুধবার আসন্ন নির্বাচনকে সামনে রেখে ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে ৮ বিভাগে ৪১টি ভিশনের সমন্বয়ে নিরাপদ ও মানবিক বাংলাদেশ নামে ইস্তেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার যাতে অগ্রাধিকার পেয়েছে জুলাই বিপ্লব, স্বনির্ভর কৃষি, যুবকদের কর্মসংস্থান, নারী নিরাপত্তা, টেকসই অর্থনীতি ও প্রবীণদের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা। প্রাধান্য পেয়েছে ফ্রি শিক্ষাসহ সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র। আমাকে প্রেসার দেয় যে তুমি বিএনপির পক্ষে কথা বলো। তবে বিশ্লেষকরা বলছেন, নারীদের জন্য কিভাবে কাজ করবে জামায়াতে ইসলামী সে বিষয়ে আরও স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন ছিল। মায়েদের কর্মঘণ্টা কমানোর বিষয়ে অনেক নারী সন্তুষ্ট নয় বলেও জানান তিনি। স্পেশালি নারীদের নিয়ে কি চিন্তা ভাবনা, এই জায়গাটা স্পষ্ট করা দরকার। ইশতেহারে দেখলাম যে পার্টিসিপেটরি একটা কথা এসছে, অংশগ্রহণমূলক ভাবে তাদেরকে আনা হবে, কিন্তু সেটা খুব হালকাভাবে লেখা। একটা ইসলামিক দল হিসেবে জামাত কিন্তু নারীদের অবস্থানের বিষয়ে যথেষ্ট তার অবস্থানের পরিবর্তন করেছে, এটা তাদের ইতিবাচক। সান্ধ্যকালীন বাস যদি মেয়েদের জন্য চালু করে সত্যি সত্যি, তাহলে মেয়েরা অনেক খুশি হবে। অবকাঠামো উন্নয়নের চেয়ে আগামী সরকারকে জোর দিতে হবে অর্থনৈতিক উন্নয়নের দিকে বলে মত দেন রাষ্ট্রচিন্তকেরা। বিরোধী দলের ক্ষমতায়নের বিষয়টি ইস্তেহারে অন্তর্ভুক্ত করাও জরুরি বলে মনে করেন তারা। বিরোধী দলকে একটা প্রাতিষ্ঠানিক মর্যাদা দিতে হবে। ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমে বিরোধী দলকে একটা শ্যাডো অপোজিশন হিসেবে, তারা একটা শ্যাডো মানে ক্ষমতাসীন দলের একটা রেপ্লিকা হিসেবে তাদেরকে ভাবা। রাষ্ট্রের উন্নয়ন করতে হলে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে, সেই দিকটা নিয়ে এমন বড় কিছু কথা নাই এখানে। উৎপাদন বৃদ্ধিটাকে ধারাবাহিকভাবে ধরে রাখা, হ্যাঁ, তো সেটা তারা কিভাবে করবেন আমি জানি না। অতীতের মতো ইস্তেহারকে কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দেওয়া গেলেই এগিয়ে যাবে বাংলাদেশ বলে মত বিশ্লেষকদের। যে দলই ক্ষমতায় আসুক তারা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। এদিকে উৎসবমুখর পরিবেশের মধ্যে নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। ঝিনাইদহ ৪ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের দুটি নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর ও হেলাই গ্রামে এই হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অফিসের আসবাবপত্র ও মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এদিকে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষে নির্বাচনী অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে চাঁদপুর ৪ আসনের ফরিদগঞ্জ উপজেলার ১৬ দানা এলাকায় স্বতন্ত্র প্রার্থী এম.এ. হান্নানের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। ধানের শীষ প্রতীকের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। এতে প্রার্থী সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যশোরের চৌগাছায় জামায়াতের নারী কর্মীদের হেনস্থার ঘটনায় বিএনপির ৭ কর্মীর বিরুদ্ধে সমন জারি করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। বৃহস্পতিবার পৃথক দুটি অভিযোগ আমলে নিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি অভিযুক্তদের সশরীরে হাজির হয়ে সামারি ট্রায়ালে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছে কমিটির প্রধান সিনিয়র সিভিল জজ গোলাম রসুল। অভিযোগে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি চৌগাছা উপজেলার ধুলিয়ানি ও হাকিমপুর ইউনিয়নের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে নারী কর্মীদের ওপর হামলা চালানো হয়। পাশাপাশি গালিগালাজ, শারীরিক লাঞ্ছনা এবং মোবাইল ফোন ও কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। কমিটির মতে এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন এবং এটি দণ্ডনীয় অপরাধ। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে চৌগাছা থানার ওসিকে।
নির্বাচনী উত্তাপ রাজপথে। রাজনৈতিক দলের নেতাকর্মীরা কখনো জড়িয়ে পড়ছেন বাকযুদ্ধে, আবার কখনো সংঘর্ষে। ইতিমধ্যে প্রতিপক্ষের হামলায় শতাধিক ব্যক্তি আহতের পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটেছে। ভোটযুদ্ধের বড় দুই দল ইতিমধ্যেই দলীয় নেতাকর্মীদের ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী সাজিয়েছে ভোট কেন্দ্রের নিরাপত্তা। রেদওয়ান শাওনকে সাথে নিয়ে সে প্রশ্নের উত্তর খুঁজেছেন আরিফ হোসেন। শেরপুরের ঘটনার সূত্রপাত চেয়ারে বসা নিয়ে অনড় দুই পক্ষ, ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া, সাথে প্রতিপক্ষকে ঘায়েল করতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা। ফলাফল হাসপাতালে অর্ধ শতাধিক, নিহত উপজেলা জামাত সেক্রেটারি রেজাউল করিম। প্রশাসনের উপস্থিতিতে আমাদের জামাত শিবির ভাইদের উপর হামলা করে। এভাবে আমার ভাই মৃত্যুবরণ করবে আমি কল্পনাও করতে পারি নাই। নির্বাচনী সময়সূচি ঘোষণা হওয়ার পর প্রথম ৪৭ দিনে ৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে নির্বাচনী সহিংসতায়। এছাড়া সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৪৭টি। এমন পরিস্থিতিতে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। আইন শৃঙ্খলা বাহিনীর দেয়া তথ্য বলছে, মেট্রোপলিটন এলাকা, মেট্রোপলিটনের বাইরের এলাকা ও বিশেষ এলাকা ভিত্তিক সাজানো হয়েছে আইন শৃঙ্খলা পরিকল্পনা। মেট্রোপলিটন এলাকার গুরুত্ব বিবেচনায় সাধারণ ও গুরুত্বপূর্ণ দুই ভাগে বিভক্ত করে আইনশৃঙ্খলা পরিকল্পনা সাজিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি ভোট কেন্দ্রে ৩ জন অস্ত্রসহ পুলিশ, ৩ জন অস্ত্রসহ ব্যাটালিয়ন আনসার, ১০ জন আনসার ভিটিপি ও ২ জন গ্রাম পুলিশ দায়িত্বে থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের সংখ্যা ১ জন বেশি থাকবে। এছাড়া মেট্রোপলিটন এলাকার বাইরে ২ জন অস্ত্রসহ পুলিশ, ৩ জন অস্ত্রসহ ব্যাটালিয়ন আনসার ও ১০ জন আনসার ভিডিপি লাঠিসহ দায়িত্ব পালন করবেন। যদি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয় সেক্ষেত্রে ১ জন বেশি পুলিশ দায়িত্ব পালন করবেন। দুর্গম এলাকার চিত্র একই। এছাড়া প্রতিটি উপজেলায় ১ জন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট, আর্মির টহল টিম, উপজেলা ভিত্তিক র্যাবের টিম ও ব্যাটালিয়ন আনসারের স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। ৪২,৭৬৬ ভোট কেন্দ্রে প্রতিটিতেই ১৩ জন করে আনসার এবং ভিডিপি সদস্য স্ট্যাটিক ডিউটি পালন করবে। এই ১৩ জন সদস্যের ভিতরে ৩ জন সদস্য দায়িত্ব পালন করবে অস্ত্রসহ। পুরা বাংলাদেশের ৫০০-র মতো যে উপজেলা আছে সেখানে প্রায় প্রতি উপজেলাতেই অন অ্যান এভারেজ ২টা করে স্ট্রাইকিং ফোর্স থাকবে। প্রতিটা স্ট্রাইকিং ফোর্সে ১০ জন করে ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে একটি করে টিম গঠন করা হবে। পুলিশ বলছে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে তাদের। নির্বাচনকে সামনে রেখে আমাদের ১.৫ লক্ষ পুলিশ সদস্যকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং যারা প্রশিক্ষণ নিয়েছে ১.৫ লক্ষ পুলিশ সদস্যই দায়িত্ব পালন করবে। এবং যেটা হচ্ছে কোন কেন্দ্রে কতজন দায়িত্ব পালন করবে এটা ডিপেন্ড করবে ঝুঁকির উপর। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে চিন্তিত অপরাধ বিশেষজ্ঞরাও। আমি মনে করি আজকে থেকে নির্বাচনের আগ পর্যন্ত দিনটা এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সকল গোয়েন্দা সংস্থা আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট যুদ্ধের বড় চিন্তা সহিংসতা। সেটা কতটুকু নিয়ন্ত্রণে রেখে সুষ্ঠু ভোট উপহার দিতে পারবে নির্বাচন কমিশন, সেটাই এখন বড় প্রশ্ন। আরিফ হোসেন, এখন ঢাকা। ২০২৪-এর ৫ আগস্টের পরে সদর কোর্ট আদালতের মালখানায় ভাঙচুর করে ৭০টি আগ্নেয়াস্ত্র ও শত শত রাউন্ড গুলি লুট হয়। ১.৫ বছর পেরিয়ে গেলেও লুট হওয়া এসব অস্ত্র ও গুলি এখনও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। লুট হওয়া আগ্নেয়াস্ত্র আগামী সংসদ নির্বাচনে ব্যবহারের শঙ্কায় স্থানীয় ভোটাররা। চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহান মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ আদালতের মালখানায় লুটপাট হয় ২০২৪ সালের ৫ আগস্ট। ভাঙচুর চালিয়ে লুট হয় ৭০টি আগ্নেয়াস্ত্র, শত শত রাউন্ড গুলি। এছাড়া বিভিন্ন মামলার জব্দকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইল ফোন, ল্যাপটপ সহ আনুমানিক ৬০ কোটি টাকারও বেশি দামের আলামত লুট করা হয়। এসব আগ্নেয়াস্ত্র ১.৫ বছরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। লুট হওয়া এসব অস্ত্র দীর্ঘদিনেও উদ্ধার না হয় এখন ভাবিয়ে তুলেছে ভোটারদের। সরকারি অস্ত্রাগার থেকে যে লুট হয়েছে সেই অস্ত্রগুলো আজও উদ্ধার হয়নি। সেই অস্ত্রগুলো তো হাতে হাতে মানুষের পৌঁছে গেছে। এখন পর্যন্ত কিন্তু সেই অস্ত্রগুলো প্রশাসন বা স্থানীয় প্রশাসন কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। এখন নির্বাচনকালীন সময়, এখন প্রার্থী এবং ভোটার এবং নির্বাচনের জন্য যারা কাজ করছে সবারই নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে গেছে, হুমকির মুখে পড়ে গেছে।
লুটপাট হওয়া আগ্নেয়াস্ত্র দুর্বৃত্তরা ব্যবহার করে পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে। দ্রুত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধারের দাবি মানবাধিকার কর্মীদের। এদিকে লুটপাট হওয়া আগ্নেয়াস্ত্র নির্বাচনে ব্যবহারের আশঙ্কা নেই জানিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। যে কোনো মুহূর্তে যে কোনো সময় সুস্থ পরিবেশকে অস্থিতিশীল করতে পারে, ভয়াবহতা তাণ্ডবতার সৃষ্টি করতে পারে, মানবাধিকারের চরম লঙ্ঘন হতে পারে। এই অস্ত্রগুলো চিরুনি অভিযানের মধ্য দিয়ে উদ্ধার করা খুবই প্রয়োজন। গোয়েন্দা তথ্য আছে, আমরা সেটা নিয়ে নিয়মিত অ্যানালাইসিস করছি এবং আমরা চেকপোস্ট পরিচালনা করছি। আমরা আপনারা জানেন যে অবৈধ একটি অস্ত্র আমরা উদ্ধার করেছি। তো আশা করছি যে নিরাপত্তা ঝুঁকি এখনো পর্যন্ত নাই। নির্বাচন অংশগ্রহণমূলক করতে দ্রুত অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি স্থানীয়দের। এখন চাঁপাইনবাবগঞ্জ। ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেয় সংগঠনটি। তিনি বলেন, প্রায় 2 মাস পেরিয়ে গেলেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই হাদি হত্যার বিচারে। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। আরও জানাচ্ছেন আতিক মিসবাহ লগ্ন। শরীফ ওসমান হাদি হত্যা সুষ্ঠু তদন্তে জাতিসংঘের হস্তক্ষেপের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। কর্মসূচিতে যোগ দেন প্রয়াত ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। অংশ নিতে থাকেন আধিপত্য বিরোধী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে আরও অনেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা। স্লোগান ও প্ল্যাকার্ডে উঠে আসে বিচারের দাবি। পরে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে জাতিসংঘ বরাবর চিঠি পাঠানোর আশ্বাস দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এরপর ইন্টারকন্টিনেন্টালের সামনে উপস্থিত হন আন্দোলনের নেতারা। বলেন, কেবল আশ্বাসে নয়, আন্দোলনকারীদের দেখিয়ে খোদ প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠাতে হবে জাতিসংঘে। বর্তমান প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের মানবাধিকার যেই কমিশন রয়েছে সেটাতে একটা চিঠি ইস্যু করতে হবে এবং সেখানে স্পষ্ট করে তিনি লিখে দিবেন যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার করবার জন্য বিচারের সাথে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু জড়িত রয়েছে। চিঠি না পইরা পাঠানো যাবে না, আমাদের দেখাইতে হবে এই চিঠিতে সে কি লিখছে। শুক্রবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত না এলে ব্যারিকেড ভাঙার হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের নেতারা। প্রয়োজনে যদি আমরা কালকে দেখি যে কোনো ধরনের এটা নিয়ে তালবাহানা করতেছে, আমরা ইনশাল্লাহ ঘোষণা দিব যে আপনারা ব্যারিকেড ভেঙে যমুনার ভিতরে চলে যাবেন। সেই ঘোষণা আমরা ইনশাল্লাহ দিব, কিন্তু কারো কোনো প্রোপাগান্ডা, কারো কোনো উস্কানিতে আপনারা পা দিবেন না। আন্দোলনকারীদের নিয়ে নির্বাচন বানচালের অপপ্রচার যারা চালায় তারাই হাদি হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, এমন দাবি করেন তারা। নেতারা যদি ওদের মুখের লাগাম টেনে না ধরে তাহলে প্রথমত হচ্ছে আমরা মনে করব এই খুনের পিছনে ওদের নেতাদের হাত রয়েছে। আতিক মিসবাহ লগ্ন, এখন ঢাকা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। পীরের নির্দেশে ভোটাধিকার থেকে বিরত থাকছেন চাঁদপুর 4 আসনের একটি ইউনিয়নের নারী ভোটাররা। নিত্য প্রয়োজনীয় কাজকর্মে নিয়মিত ঘর থেকে বের হলেও স্থানীয় থেকে জাতীয় সকল নির্বাচনে যুগ যুগ ধরে ভোট বিমুখ এসব নারীরা। তাদের ভোটাধিকারে উদ্বুদ্ধ করতে প্রার্থীদের প্রচার প্রচারণার পাশাপাশি কাজ করছে প্রশাসন। তারই ফলশ্রুতিতে দীর্ঘদিনের মিথ ভেঙে অনেক নারী ভোট দেওয়ার কথা জানালেও এখনও অনেকেই রয়েছেন ধোঁয়াশায়। সহকর্মী তালহা জুবায়েরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গানের সুরে সুরে এভাবেই নারী ভোটারদের নিজেদের মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল। শহর থেকে গ্রাম, দুপুর থেকে রাত পর্যন্ত চলছে এমন প্রচারণা। তবে কোনো এক পীরের নির্দেশে স্বাধীনতার পর থেকে ভোট দেয়া থেকে বিরত রয়েছেন চাঁদপুর 4 আসনের ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা।
রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি গ্রামের গৃহিণী পারভিন আক্তার জন্মের পর থেকে দেখে আসছেন ভোটদানে নারীদের বিরত থাকতে। নিজেও কখনো ভোট দেননি, তবে আগামী নির্বাচনে তিনি ভোট দিতে আগ্রহী। হুজুরে নিষেধ করছে মহিলাদের কোনো ভোট নাই, ভোট দেওয়া যেহেতু ফরজ, ভোট কেন্দ্রে যাইতে হইব, ভোট দিতে হইব। নতুন দেশের নাগরিক, আমরা যারে ভালোবাসি তারে ভোট দিই। কথিত রয়েছে দেশ স্বাধীনের পরে এই অঞ্চলে মহামারী দেখা দিলে দোয়ার আয়োজন করা হয়। তখন মওদুদ হাসান জৈনপুরী নামের জনৈক পীর নারীদের পর্দা মেনে চলার আদেশ দেন। তখন থেকে এখন পর্যন্ত বদলেছে অনেক কিছুই, শুধু নারীরাই ভোট দেননি। জনপুর হুজুরে মানা করছে ভোট দেওয়াটা নিষেধ মহিলা, তখন আমরা এখানটাই আর দেই না। জানি না, যদি আমাদের পরিবারের সবাই দেয় মহিলা, জানি তো যে 16 নম্বরে মহিলার ভোট হয় না। এই এলাকার মানুষ ভোট দেয় নাই, আমাদের এখানের হুজুর নিষেধ করে যাওয়ার পরে আর মহিলাকে ভোট হয় নাই। আমাদের বলতে হুজুরে মানা করছে এলাকার মহিলাকে ভোট দেওয়ার। জি আবার তা দিয়ে চাঁদপুর 4 আসনে নারী ভোটারদের ভোট দিতে উৎসাহ দিচ্ছেন প্রার্থীরা। নারীদের ঘরে না থেকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছেন তারা। যেহেতু একজন হুজুর ওনাদেরকে ওসিয়ত করে গেছেন, ওনারা এই জন্য আসে না। তবে যারা যারা আধুনিক জগতে আছেন ওনারা আবার আসেন এবং ওনারা মনে হয় ভোট দেবেন। পীরের নামে গুজব ছড়িয়ে ভোট দেয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে নারীদের। এবার তাদের ভোট দিতে কাজ করছে প্রশাসন। আলহামদুলিল্লাহ, আমরা এই বছর নারীদেরকে যথেষ্ট বুঝাইছি ভোট দেওয়ার জন্য। দেখেন, ভোট দেওয়া ইসলামে নিষেধ নাই, আপনারা ভোট দিতে পারবেন। আমরা ইতিমধ্যে পুলিশ সুপার সহ আমরা ওইখানে ক্যাম্পেইন করেছি স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে মা বোনদের নিয়ে, যাতে করে তাদেরকে বিশ্বাসটা দিতে পারি যে পর্দার কোনো সমস্যা হবে না। রূপসা দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার 21,695 জন, যার মধ্যে পুরুষ ভোটার 11,396 আর নারী ভোটার 10,299 জন। তালহা জুবাইর, এখন চাঁদপুর। শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় মানিকগঞ্জের আড়তগুলোতে সপ্তাহ ব্যবধানে অপরিবর্তিত রয়েছে অধিকাংশ সবজির দাম। এদিকে মাগুরায় উৎপাদিত সবজি সরাসরি ক্রেতার কাছে বিক্রি করছেন কৃষকরা। মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আসাদজামান এবং মাগুরা থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। শুরুতে চলে যাই মানিকগঞ্জে। আসাদ, বাজারের সবজির দরদাম কেমন দেখছেন এবং এই সবজির দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। জ্যোতিকা, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়তে। এই আড়ত ছাড়াও কিন্তু সদর উপজেলা আরো একটি আড়ত রয়েছে, সেটা হচ্ছে জাগিরবন্দর আড়ত। মূলত এই দুই আড়ত থেকে কিন্তু মানিকগঞ্জের যে ছোট ছোট বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু সবজি সরবরাহ করা হয়। তো আমি যে বাজারটায় রয়েছি আড়তে, সেখানে কিন্তু আজ ফুলকপি বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজিতে, সিম বিক্রি হচ্ছে 20 টাকা, আলু 14 থেকে 15 টাকা, বেগুন 10 থেকে 12 টাকা, টমেটো 24 থেকে 25 টাকা, গাজর বিক্রি হচ্ছে 25 টাকা কেজিতে এবং মিষ্টি যে লাউ রয়েছে সেটা কিন্তু আমরা বিক্রি হতে দেখছি 27 টাকা কেজি। আর অপরদিকে কাঁচামরিচ 100 টাকা, দেশি লাউ 40 থেকে 45-50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, করলা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, পেঁয়াজ যেটা 38 থেকে 40 টাকা, শসা বিক্রি হচ্ছে 50 টাকা। শুধুমাত্র লেবুর দাম কিন্তু সপ্তাহের তুলনায় প্রায় 10 থেকে 15 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে, সেটা আজ বিক্রি হচ্ছে কিন্তু 120 টাকা কেজিতে। আমরা কথা বলেছি এখানকার যারা আড়তদার রয়েছে তাদের সাথে, তারা মূলত বলছেন যে সপ্তাহখানিক ধরেই কিন্তু যে সবজিগুলো এখানে আসছে সেগুলো সরবরাহ বেশ ভালো রয়েছে, যার কারণে কিন্তু দাম একই রয়েছে বলে তারা জানিয়েছেন। অপরদিকে যারা খুচরা ক্রেতা রয়েছে অর্থাৎ খুচরা বিক্রেতারা রয়েছে, তারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে কিন্তু বিভিন্ন যে বাজারগুলো রয়েছে সেখানে তারা বিক্রি করেন। অর্থাৎ প্রকার এবং মান ভেদে কিন্তু আমরা দেখি যে খুচরা যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু 15 থেকে 20 টাকা পর্যন্ত কেজিতে কিন্তু বৃদ্ধি পায়। আর যারা সাধারণ ক্রেতা রয়েছে তাদের সাথেও কথা হয়েছে, মূলত যারা সকালবেলায় বেশি পরিমাণ সবজি কিনে তারা কিন্তু অনেকাংশে খুচরা বাজারে না গিয়ে কিন্তু এই পাইকারি বাজার থেকেও সবজি কিনে। এতে করে কিন্তু তাদের টাকা অনেকটাই সাশ্রয় হয় এবং এই যে সবজির আড়ত রয়েছে এই আড়তের প্রতিদিন প্রায় আমরা দেখেছি যে 40 থেকে 50 লাখ টাকার সবজি সরবরাহ বিক্রি হয়ে থাকে। অর্থাৎ শীতকালীন যে সবজিগুলো রয়েছে এই সবজি কিন্তু একটা সময় যখন ভরপুর সবজি লাগতো, এই সবজি সকালবেলা হচ্ছে খুচরা যে বাজারগুলো রয়েছে সেগুলোতে সরবরাহ করা হতো, আর
যে বিকেলবেলা যে এই আড়তটা বসতো সেই আড়তে কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকা, আশুলিয়া, বাইপেল, সাভার, কাউরান বাজার সহ বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে সেই সবজিগুলো কিন্তু চলে যেত ঢাকা সহ অন্যান্য যে বাজারগুলোতে। তো আমরা এখন চলে যাব মাগুরা বিশ্বজিৎ বাপির কাছে। সেখানেও কিন্তু সবজির বাজার দর নিয়ে তিনি জানাবেন। তো বাপি, আপনি একটু জানাবেন যে সরাসরি ক্রেতারা যে কিনতে পারছে সেই বিষয়ে একটু জানাবেন। আমি এই মুহূর্তে আছি মাগুরা একটি ব্যতিক্রমী সবজির বাজার। এখানে কৃষকরা তাদের স্বল্প যে উৎপাদিত সবজি, বিশেষ করে সেই সবজি নিয়ে ভোরেই কিন্তু এই বাজারটিতে আসে এবং খুব সকালেই এই সবজির বাজার বসে। এখানে মূলত কৃষকরা তাদের যে উৎপাদিত সবজি তারা নিজেরা এই বাজারে নিয়ে আসে এবং কোনো মধ্যস্থতাকারী ছাড়াই কিন্তু এই বাজারটিতে তারা ক্রেতাদের কাছে সরাসরি বিক্রি করে এবং ক্রেতারাও কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কিনে এবং কিছুটা স্বল্প মূল্যে সবজি কিনে তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। তো আপনাকে একটু জানিয়ে রাখি যে এই বাজারটি মূলত হলো একটি ব্যতিক্রমী বাজার। এখানে যে বড় বড় সবজি, যেটা মিষ্টি কুমড়া, বাঁধাকপি, ফুলকপি, যেটা ওলকপি, সিম, এগুলো ছাড়াও ব্যতিক্রমী যেমন সরিষার ফুল, এখানে কচুরলতি, যেমন কচুর শাক, সবুজ শাক সহ থানকুন্নির পাতা, যে এই ভ্যারাইটিস যে শাক সবজিগুলো কিন্তু এই বাজারটিতে আসে এবং তরতাজা সবজি কিনতে পেরে এখানে ক্রেতারা কিন্তু বেশ খুশি রয়েছে। তো এখানে বাজার থেকে দামও কিন্তু তুলনামূলক কম। আমরা যদি দামের কথা বলি, যে বাজারে যে লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়, এখানে কিন্তু সেটা 20 থেকে 25 টাকা। বেগুন বিক্রি হচ্ছে এখানে যেটা বাজারে 30 থেকে 40 টাকার মধ্যে, সেই বেগুন কিন্তু এখানে বিক্রি হচ্ছে মাত্র 20 থেকে 22 টাকা কেজিতে। এছাড়া প্রত্যেকটা ছিম, করলা সহ প্রত্যেকটা সবজিতেই কিন্তু বাজার থেকে কেজি প্রতি 5 থেকে কিন্তু 20 টাকা কমে বিক্রি হচ্ছে। এছাড়াও এখানে যে বিশেষত্ব, যে ভোরবেলা যারা হাঁটাহাঁটি করে, বিশেষ করে ব্যায়াম করে, তারা কিন্তু এই ব্যায়াম শেষে বা চাকরিজীবীরা সকাল বেলায় তারা কিন্তু এই সবজি বাজারে আসে এবং এখান থেকে সবজি কিনে তারা কিন্তু নিয়ে যায়। সবকিছু মিলে এই ব্যতিক্রম বাজারটি কিন্তু বেশ একটু মাগুরায় কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করেছে এই বাজারটি। তো সবকিছু মিলে এই সবজি বাজারে কৃষকরা যেমন তাদের উৎপাদিত সবজি সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করে, ক্রেতারাও এই সবজি পেয়ে তারা খুশি। এই ছিল মাগুরা যে সবজি বাজার থেকে সর্বশেষ যুথিকা। মানিকগঞ্জ এবং মাগুরা থেকে সবজি বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন সকালে নিচ্ছি আরও একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নতুন সরকারের কাছে একটা স্থিতিশীল রাষ্ট্রের প্রত্যাশা কানাডায় বসবাসরত বাংলাদেশিদের। ব্যবসায়িক পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার কার্যকর সংস্কারকে তারা ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। সে কথা মাথায় রেখেই পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন প্রবাসীরা। কানাডা থেকে সৈয়দ ইফতেখার জানাবেন বিস্তারিত। কানাডার টরন্টো, মন্ট্রিয়াল ও ভ্যাঙ্কুভারে সব থেকে বেশি বাংলাদেশের বাস। প্রায় 13,000 কিলোমিটার দূরে থেকেও তাদের মন এখন পড়ে আছে দেশে ভোটের মাঠে। বেশিরভাগ মানুষই আশাবাদী সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে। নতুন সরকারের কাছে তাদের প্রধান প্রত্যাশা নিরাপত্তা ও স্থিতিশীল বাংলাদেশের, যেখানে মানুষ পাবে সহজে খেয়ে পড়ে বাঁচার নিশ্চয়তা, বাড়বে অর্থনৈতিক স্বাধীনতা। প্রবাসীদের মতে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়ন টেকসই হয় না। সাধারণ মানুষের নিরাপদ জীবন ও আইনের সুশাসন প্রতিষ্ঠাকে তারা অগ্রাধিকার দিতে চান। এরকম একটা সরকার যারা বৈদেশিক মুদ্রাও দেশে আনতে পারবে, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে পারবে, বিদেশের যারা বড় শক্তিধর রাষ্ট্রগুলো আসছে তাদের সাথেও ভালো সম্পর্ক রাখতে পারবে, এরকম একটা সরকার যেন আল্লাহ বাংলাদেশের মানুষকে দান করে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়েও নতুন সরকারের প্রতি জোরালো দাবি বাঙালিদের।
তাদের মতে অতীতের মতো দুর্বল শিক্ষা ব্যবস্থা থাকলে দেশের অগ্রগতিতে তা বাধাগ্রস্তই করবে। দায়িত্ব চাওয়া, শিক্ষায় বাস্তবভিত্তিক সংস্কার, মানসম্মত পাঠদান এবং তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে, দেশের বাইরের বাজার ধরার জন্য প্রস্তুত হতে পারে। শিক্ষার্থীদেরকে শুধুমাত্র সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে স্কিল ডেভেলপমেন্ট করে এবং গবেষণার সুযোগ করে দিবে, যেন তারা একজন দক্ষ কর্মী হিসাবে পড়াশোনা শেষ করেই বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো দেশে কাজ করার সুযোগ পায়। অন্যান্য দেশের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন কানাডা প্রবাসী বাংলাদেশিরাও। তাদের আশা, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে বিনিয়োগের পথ সহজ হবে। তখন কানাডা থেকেও আসতে পারে বড় ধরনের বিনিয়োগ। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। যৌন নিপীড়ক এপস্টেইনের সঙ্গে সম্পর্ক আছে জেনেও ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন যুক্তরাজ্যের কিয়ার স্টারমার। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন আরও দাবি করছে, নিপীড়নের শিকার হওয়া নারীদের কাছে ক্ষমা চেয়েও দলের ভেতরে সমালোচনার ঝড় থামাতে পারছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, অ্যাপস্টেইন কাণ্ডের নাম আসায় বিশ্বের বিভিন্ন প্রান্তের রথী মহারথীদের পদমর্যাদা ঝুঁকিতে পড়লেও বিতর্ক এড়াতে সক্ষম হয়েছেন ট্রাম্প। বাকিটা জানাবেন সতীর্থ কর্মকার। Jeffrey Epstein, I have nothing to do with that. I have nothing to do with Jeffrey Epstein. And in fact, শুরুতে বিরোধিতা করলেও মার্কিন প্রেসিডেন্টের সম্মতিতেই যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের নথি, ভিডিও, ছবি এবং ইমেইল কনভারসেশন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে কিছুটা সমালোচনার মুখে পড়লেও ট্রাম্পের বিরুদ্ধে নেই কোনো অপরাধের অভিযোগ, হাতে আসেনি উল্লেখযোগ্য কোনো প্রমাণও। সম্প্রতি প্রকাশিত 30 লাখের বেশি নথির মধ্যে ছিল না ট্রাম্পের নাম। অ্যাপস্টেইন কাণ্ডে উঠে এসেছে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক, সাবেক প্রকৌশলী স্টিভ ব্যানন এবং একসময়ের শ্রমমন্ত্রী আলেকজান্ডার অ্যাকোস্টার নাম। এছাড়াও সাবেক আইন প্রণেতা, মেয়র, গভর্নর মিলিয়ে তালিকাটা বেশ লম্বা। কিন্তু এর জেরে আসলে কতখানি বিচলিত ট্রাম্প? What would you say to the survivors who feel you are the worst reporter. No wonder CNN has no ratings because of people like you. You know, she's a young woman. I don't think I've ever seen you smile. I've known you for 10 years. সংবাদ সম্মেলনে এপস্টেইন কাণ্ড নিয়ে প্রশ্ন করায় সিএনএন এর সাংবাদিককে সবার সামনে হেনস্থা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, এপস্টেইন কাণ্ডে নিজের দলের আইন প্রণেতাদের জড়িত থাকার বিষয়টি ধামাচাপা দিতে একের পর এক ইস্যু সামনে আনছেন তিনি। নাগরিকদের ব্যতিব্যস্ত রাখতে কৌশলে ব্যবহার করা হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা, ওয়াশিংটন মস্কো পরমাণু চুক্তি বা আইসি এজেন্টদের অভিবাসন বিরোধী অভিযান ও মার্কিন নাগরিক হত্যার মতো ইস্যু। বিশ্লেষণধর্মী প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন দাবি করছে, এপস্টেইন কাণ্ডের জেরে ওভাল অফিসের চেয়ে কয়েক গুণ বিপজ্জনক অবস্থায় 10 ডাউনিং স্ট্রিট। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব আছে জেনেও পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে দূত হিসেবে নিয়োগ করায় খোদ লেবার পার্টির এমপিদের মধ্যে স্টারমারকে নিয়ে ক্ষোভ ও অনাস্থা তৈরি হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত একাধিক ব্রিটিশ সংবাদপত্রের শিরোনামও বলছে, এর জেরে ঝুঁকিতে পড়তে যাচ্ছে স্টারমারের রাজনৈতিক ভবিষ্যৎ, হারাতে পারেন প্রধানমন্ত্রিত্ব। পিটার ম্যান্ডেলসনকে অন্ধের মতো বিশ্বাস করা অ্যাপস্টেইন কাণ্ডে যৌন নিপীড়নের শিকার নারীদের কাছে ক্ষমা চেয়েছেন স্টারমার। স্বীকার করেছেন, ম্যান্ডেলসনের সঙ্গে অ্যাপস্টেইনের যোগাযোগ আছে জানলেও ওই সম্পর্কের অন্ধকার অংশটি তার অজ্ঞাত ছিল। The victims of Epstein have lived with trauma that most of us can barely comprehend. জেফ্রি এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতার খবর জানাজানি হওয়ার পর গেল বছরই ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। গেল শুক্রবার প্রকাশিত নথি থেকে জানা যায়, যুক্তরাজ্যের বাজার ব্যবস্থা সংক্রান্ত সংবেদনশীল তথ্য অ্যাপস্টেইনের কাছে পাচার করেছিলেন ম্যান্ডেলসন। বিশ্লেষকরা বলছেন, অ্যাপস্টেইনের সঙ্গে বন্ধুত্বের খবর জানার পরও ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত বানানোয় স্টারমারের পরিণতি হতে পারে বরিস জনসনের মতো। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ট্রাম্পের ঘোষণার পরেও এখনো পর্যন্ত রাশিয়া থেকে তেল কেনা বন্ধের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেনি ভারত। এদিকে মার্কিন বাণিজ্য চুক্তি ঘিরে তীব্র হচ্ছে বিজেপি ও কংগ্রেসের বিরোধ। বৃহস্পতিবার মোদির ভাষণ চলার সময় রাজ্যসভা থেকে ওয়াকআউট করে বিরোধী দল কংগ্রেস। তবে এসব ডামাডোলের মধ্যেও কংগ্রেসের সভাপতিকে এক হাত নিয়েছেন মোদি। আরও অভিযোগ করেন, কংগ্রেস ছেড়ে আসা বিজেপি নেতাকে দেশদ্রোহী বলে গোটা শিখ সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল গান্ধী। সতীর্থ কর্মকারের আরও একটি প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লেট লিডার অব অপোজিশন স্পিক। রাজ্যসভায় ভাষণ দিতে এসেও বিরোধীদের তোপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
अपनी भावनाओं को व्यक्त करना। বুধবার সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র বাকবিতণ্ডায় মোদির পূর্ব নির্ধারিত ভাষণ বাতিল হয়। পরে বৃহস্পতিবার বিকেলে সেই ভাষণ দিতে গেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে সভাকক্ষ ত্যাগ করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পর গেল 2 দিন ধরেই উত্তাল ভারতের লোকসভা। বুধবার কয়েক দফায় উত্তেজনার পর বৃহস্পতিবারও বদলায়নি পরিস্থিতি। বাকবিতণ্ডার জেরে অধিবেশন থেকে সাময়িক বরখাস্ত হন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের 8 সদস্য। কন্যাকুমারী থেকে কাশ্মীর তক চলে। লোকসভায় পরপর 2 দিন এসব কাণ্ডের পর বৃহস্পতিবার রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পর জবাবি ভাষণ দিতে আসেন নরেন্দ্র মোদী। ভাষণ শুরুর সঙ্গে সঙ্গে বিরোধীরা ওয়াকআউট করলেও 1 ঘন্টা 35 মিনিট কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। শুরুতেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে কটাক্ষ করে বলেন, বয়সের কারণে বসে বসেই স্লোগান দিতে হয়েছে মল্লিকার্জুনকে। ট্রাম্পের কাছে নথি স্বীকার করে চুক্তি করেছেন মোদি। কংগ্রেস নেতাদের এমন অভিযোগের জবাবে বলেছেন, কংগ্রেসের শাসনামলে ভারত বোফোর্স চুক্তি দেখেছে। 1980 এবং 1990-এর দশকে ভারত ও সুইডেনের মধ্যে এই বোফোর্স চুক্তি হয়। কেলেঙ্কারির জন্ম দেয়া এই অস্ত্র চুক্তির সঙ্গে জড়িত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং ভারত ও সুইডিশ সরকারের আরও বেশ কয়েকজন সদস্য। এছাড়া লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সংসদের বাইরে বিজেপি নেতা রভনীত সিং বিট্টুকে দেশদ্রোহী বলে আখ্যা দেওয়ার পর বিষয়টি জাতীয় রাজনীতিতে বড় ইস্যু হয়ে ওঠে। রণবীত আগে কংগ্রেস সদস্য ছিলেন। এদিন রাজ্যসভার ভাষণে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে রাহুল গান্ধীর বিরুদ্ধে গোটা শিখ সম্প্রদায়কে অপমান করার অভিযোগ তোলেন মোদি। এদিকে রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো অবস্থান ব্যাখ্যা করছে না ভারত। বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের জ্বালানি সংক্রান্ত সব সিদ্ধান্ত নেওয়া হয় শুধুমাত্র দেশের স্বার্থের কথা ভেবে। বাজারের অবস্থা এবং বিশ্বের পরিস্থিতির উপর ভিত্তি করে কোথা থেকে জ্বালানি কেনা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরে। এবার খেলার প্রসঙ্গ। এশিয়ান কাপ কোয়ালিফায়ারকে সামনে রেখে প্রস্তুতির গতি বাড়িয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। ফিটনেসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের নিয়ে আয়োজন করা হয়েছে কুপার টেস্ট। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টেস্টে অংশ নিয়েছেন 36 জন হকি খেলোয়াড়। বিস্তারিত ফারহান ইসানের প্রতিবেদনে। জুনিয়র বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজের পর দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের বাইরে ছিল বাংলাদেশ হকি দল। তবে সেই ঘাটতি পুষিয়ে নিতে এবার ফিটনেস ও প্রস্তুতিতে জোর দিচ্ছে ফেডারেশন। সংশ্লিষ্টদের বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে দলের ফিটনেসে আসবে স্পষ্ট উন্নতি। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে নতুন করে দল গঠনের কাজ চলছে। সামনে এশিয়ান কাপ কোয়ালিফায়ার, সেই লক্ষ্যেই এখন সব পরিকল্পনা। ফিটনেস টেস্টে খেলোয়াড়রা সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন কোচিং স্টাফ। এইখানে ফিটনেসের গুরুত্ব সবার আগে, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে এশিয়ান গেমসে কোয়ালিফাই করব, তারপরে সেমিফাইনাল লক্ষ্য থাকবে, তারপরে ফাইনালে উঠলে তখন আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করব। কুপার টেস্টের মাধ্যমে ট্রায়াল শুরু করেছে হকি দল। শিগগিরই শুরু হবে আবাসিক ক্যাম্প। প্রায় 1 মাসের মধ্যে নিজেদের সেরা প্রস্তুতি নিতে চান খেলোয়াড়রা। সবকিছু ঠিক থাকলে ক্যাম্প শেষে ওমানের উদ্দেশ্যে রওনা দেবে দল। র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য এসব টুর্নামেন্টে অংশগ্রহণ জরুরি বলে মনে করছে ফেডারেশন। কুপার স্টেজ দিয়ে আমরা ট্রায়ালটা ক্যাম্প শুরু করলাম। এটা হলো এশিয়ান গেমস কোয়ালিফায়ারের জন্য। 50 দিনের ক্যাম্পে প্লেয়ারকে ফিট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো প্লেয়ারের ফিটনেস তাকে নিজে করে আসতে হবে, এটা আমরা সবসময় বলে আসছি। তো ক্যাম্প শুরু হবে, ক্যাম্প কিছুদিন চলবে, চলার পরে অটোমেটিকলি যাওয়া হয় খেলার আগে আপনার প্লেয়ার কমে আসবে, এখান থেকে 37 জন থেকে হয়তো কমে আসবে। এটা প্ল্যান হলো কি ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে 22শে মার্চ টিমটা ওমানের উদ্দেশ্যে রওনা দেবে। কুপার টেস্টে আত্মবিশ্বাসী বিশ্বকাপের সেরা পারফর্মার আমিরুল। ফিটনেস পরীক্ষায় ভালো করায় এখন মাঠের খেলায় মনোযোগ দিতে চান তিনি। সবাই ভালোই কুপার টেস্ট দিয়েছে এবং আমাদের এখন টার্গেট হচ্ছে স্টিক বলে ফিট হওয়া এবং প্রতিযোগিতামূলক যে আমাদের পারফরমেন্স ওইটা আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ক্যাচ করা এবং আমাদের যে এশিয়ান গেমস কোয়ালিফাই টুর্নামেন্ট আছে এবং আমাদের টার্গেট হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। তো আমরা ওই লক্ষ্য নিয়ে ইনশাআল্লাহ যাব। ফারহান ইহসান, এখন, ঢাকা। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।